আসসালামু আলাইকুম। সেন্টার ফর পিস অ্যান্ড হিউম্যানিটি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্রথম সেশনে আমরা আলোচনা করব গাজার বিভিন্ন বিষয় নিয়ে বর্তমানে যেটা হচ্ছে। এছাড়াও আমাদের চ্যানেলটি মূলত সারা পৃথিবীতে যে সমস্ত বিষয়ে ছোট, ছোট বিষয়গুলো নিয়ে মানুষের ভিতরে দ্বন্দ্ব রয়েছে এবং যুদ্ধ যেগুলো চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রাইসিস যেগুলো আছে সেগুলো নিয়ে আসলে প্রকৃত তথ্যটা আমরা আ উদ উদ্ঘাটন করার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এটা কোনো পলিটিক্যাল চ্যানেল না। এটা আমরা বিশ্ব মানবতার আ ক্ষেত্রে আমরা এই চ্যানেলটা আমরা কিভাবে কাজে কাজে লাগাতে পারি এবং জানতে পারি আসলে প্রকৃত সত্য ঘটনা। ছবি এসে যাবে। তো আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর আমিনুর রহমান স্যারকে। তিনি বহুদিন ধরে সাউথ এশিয়ার পলিটিক্যাল ডিসকাশন নিয়ে কাজ করে আসছেন আর তার অনেকগুলো পাবলিকেশন আছে। তো আমি স্যারকে ইনভাইট করছি এখন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। তো হাসান মুহতাদি, ধন্যবাদ নতুনভাবে একটি চ্যানেল শুরু করার জন্য। ধন্যবাদ হ্যাঁ, আপনাকেও। হ্যাঁ, এটা ঠিকই যে আসলে এখন মানে সারা পৃথিবীতে সবথেকে বেশি অভাব হয়ে গিয়েছে হিউম্যানিটির শান্তি এবং মানে মানবতার পক্ষে কথা বলা বা কাজ করার যে বিষয়গুলি, সেই বিষয়গুলি একটি সংকটের মধ্যে পড়েছে এবং সেখানে একটা চূড়ান্ত জায়গাতে বিশ্বময় মানে বিশ্ব বিবেক যেটা, সেটি খুব বলা যায় যে ক্ষতবিক্ষত হয়েছে গত 2 বছরের ইসরায়েল এবং গাজার মানে ফিলিস্তিনিদের যে দুটো অংশ, গাজা এবং পশ্চিম তীর। গাজা এলাকায় হামাস শাসিত যে গাজা, সেই দুই পক্ষের মধ্যে যে দ্বন্দ্ব, যে সংঘাত, সেই বিষয়টি নিয়ে। ফলে একদিক থেকে এটা খুব ভালো হয়েছে বলা যাবে যে হঠাৎই একটা ক্রাইসিস পিস অ্যাকর্ড, হ্যাঁ, অন্তত যেমন আমরা গত 24 ঘন্টায় দেখছি সিজফায়ার হয়েছে। তো হঠাৎই একটা পিস অ্যাকর্ড এসেছে, এত তাড়াতাড়ি এটা আসবে ভাবা যায়নি। তো ট্রাম্প সাহেব নানান সমালোচনার মধ্যে বিশ্ব রাজনীতিতে নিজেই এখন দাঁড়িয়ে আছেন। তার ইউক্রেন পলিসি, তার ট্যারিফ পলিসির কারণে পৃথিবী ক্লান্ত। তো এর মধ্যে মধ্যপ্রাচ্যের তার যারা মিত্র আর কি, সেই সব মিত্রদেরকে তিনি একটা ঐক্যমতে নিয়ে আসতে পেরেছেন ইসরায়েলের সাথে আলোচনা টেবিলে, এবং একটা 20 দফা প্ল্যান, এটা ট্রাম্পস 20 পয়েন্ট, হ্যাঁ 20 পয়েন্টস এগ্রিমেন্ট বলাই হচ্ছে। এটা স্যার একটু আমাদেরকে জানাবেন যে আসলে ট্রাম্প আসলে 20টা পয়েন্ট নিয়ে 20 পয়েন্টস আসলে কি, তার প্ল্যানটা কি বা সে কি করতে যাচ্ছে? আমি একটু, হ্যাঁ, তার আগে আমি একটু বলি। এখন 20টা পয়েন্টই একেবারে 20টাই না বলে খুব গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা। প্রথমে পুরো প্ল্যানটি আমি পড়েছি কয়েকদিন হলো, এটা আসার পরই, যেহেতু প্ল্যানটি অনলাইনে অ্যাভেলেবল ছিল। একটা হলো যে এই প্ল্যানটার মধ্যে একটা ক্লারিফিকেশন আছে, আমি বলি, যেটা ডান দিক দুই পক্ষের মধ্যে যখন একটা নেগোসিয়েশন হয়, সেই নেগোসিয়েশনে হামাসের ক্ষেত্রে যেটা এখানে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, প্রথম ওটুকু বলে নেই যে হামাস কিন্তু এখন এটা টেরোরিস্ট সংগঠন হিসাবে এটা রিকগনাইজড, মানে দিস ইজ দ্য প্রবলেম ফর হামাস। হ্যাঁ, আবার আরেকটা সমস্যা না, মানে সেটি আরেকটি বাস্তবতা হলো হামাস কিন্তু গাজায় নির্বাচিত সরকার, অর্থাৎ গাজার লোকজন হামাসকে ভোট দিয়েছে কিন্তু। হ্যাঁ, আর পশ্চিম তীর যেটি, সেখানে কিন্তু আবার নির্বাচিত হলো যে ইয়াসির আরাফাতের যেটা মানে ফিলিস্তিনি লিবারেশন ফোর্স, পিএলএফ, সেটি, যেটা মাহমুদ আব্বাস যেটা প্রধান পশ্চিম তীরে। তো ওইটাকে বিশ্বময় যে স্বীকৃতি দিয়েছে, গাজাকে কিন্তু সেই স্বীকৃতি দেয়নি। মজার ব্যাপার, দুটি কিন্তু ফিলিস্তিনি এদের টেরিটরি, কিন্তু টেরিটরি দুই অংশ, দুইজন মানে দুটো সংগঠন দুই এরিয়ায় নির্বাচিত হওয়ায় হামাস সশস্ত্র বাহিনী, তারা মনে করে
যে ইসরায়েলের সাথে টেবিলে বসে এই ধরনের একটি সুন্দর মানে ফলাফল নিজেদের পক্ষে রাখা সম্ভব নাই। তো দর্শনগত কারণেও তাদের যে অবস্থান সেসব জায়গায় ইহুদি লবি অথবা পশ্চিমা বিশ্ব এটি তাদের চোখে যেভাবে দেখেছে সেটি হলো যে গাজার লোকজন হামাসকে হয়তো ভোট দিয়ে ভুল করেছে, ব্যাপারটা এরকম। কারণ ওখানে অন্য কোনো রাজনৈতিক সংগঠন আসলে তারা এত কিছু করতো না। আর ইসরায়েলের সমস্যা হচ্ছে তার যে ভূমি অধিগ্রহণ। আমরা এবারও দেখেছি জাতিসংঘে, এটা যদি আপনি ক্লিপ দেন দেখতে পাবেন যে নেতানিয়াহু যখন জাতিসংঘে ভাষণ দেয় তখন সে বাইবেল হাতে করে ভাষণ দিয়ে বাইবেলের বিশেষ বিশেষ অংশ সে দেখাচ্ছিল, যে বাইবেলে বলা আছে যে ওই টেরিটরিটা তাদের ইত্যাদি। আর একটা বিষয় হলো যে মানে কেউ যখন বাইবেল হাতে করে জাতিসংঘে কথা বলছে তখন কিন্তু তাকে মৌলবাদী বলা হয় না। জি স্যার। কিন্তু কেউ যদি কোরআন শরীফ বা ইনজিল হাতে করে কথা বলে তখন তাকে কিন্তু বিশ্বময় মৌলবাদী বলা হবে। ফলে দৃষ্টিভঙ্গিগত এত সমস্যা আছে এইখানে। ইহুদিরা পুরোটাই ওল্ড টেস্টামেন্ট দ্বারা পরিচালিত। তারা মনে করে যে 5000 বছর আগে ওল্ড টেস্টামেন্টে যা এসছে ওল্ড টেস্টামেন্টে সেইটা এইখানে তারা মানে প্রয়োগ করবে। এবং হারারি তার একটা বইয়ে বলছে যে আমি একটা দেশে বসবাস করি, মানে ইসরায়েল আর কি। হারারি জেরুজালেম হিব্রু ইউনিভার্সিটি টিচার। তো লিখছে যে ও নিজেও ইহুদি, ও লিখছে যে আমি এমন একটা দেশে বসবাস করি যারা মনে করে যে এই পৃথিবীতে যে 850 কোটি মানুষ বেঁচে আছে সেটা বেঁচে আছে এই কয়েক লাখ ইহুদির জন্য, কারণ স্রষ্টা ইহুদিদের কারণেই এই পৃথিবীকে এখনো টিকিয়ে রেখেছে। সো ফিলোসফিক্যালি হিউজ গ্যাপ। হামাস মনে করে যে তার দেশ, তারা এখানে এই ভূখণ্ড তাদের, মানে এটা ঐতিহাসিকভাবে যে জায়গাটা রয়েছে জেরুজালেম নিয়ে যে সংকট, যেটা ইহুদি মুসলিম এবং খ্রিস্টান তিনজনেরই সিটি। এখন নেতানিয়াহু সাহেব এ শব্দ মানতে চান না, এবং সেটা আমরা লক্ষ্য করেছি যে গত 2 বছরে 70,000 মানুষকে হত্যা করা হয়েছে, এবং এটা মোটামুটি আইসিসি যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, তারা যে এখন ওনার যেটা গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে রেখেছে, এবং উনি জাতিসংঘের এবার কিন্তু জেনারেল অ্যাসেম্বলির যে 80তম অধিবেশন সেখানে যেতে উনি একটু ইতস্তত বা ভয়ও পাচ্ছিলেন। ফলে উনি একেবারেই ট্রাম্পের কাঁধে ভর করে এবং আমেরিকার যে ইউএস লবি, সরি ইহুদি লবি, সেই ইহুদি লবির উপরে ভর করেই উনি ইভেন জাতিসংঘেও ভাষণ দিয়েছেন। তো তখন আমরা লক্ষ্য করেছি কিন্তু যে দক্ষিণ আমেরিকার ছোট ছোট দেশগুলো খুব রিয়াক্ট করেছে। তাদের যে বারবাডোস আমরা দেখেছি, বিশেষ করে কলম্বিয়া এবং ব্রাজিল, তারা যে ভাষায় এগুলো মনে হয় তো ওই যে আপনিও দেখছেন আমিও দেখছি। এবং স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা উনি যেভাবে কথা বলেছেন, ফ্রান্সের উনি যেভাবে কথা বলছেন, তো ফলে ওই 80তম অধিবেশনটা হওয়া এবং সেই অধিবেশনের আগে নেতানিয়াহু কৌশলগতভাবে বিরাট একটা ভুল করে ফেলছে। আমি যখন দেখলাম নেতানিয়াহু দোহায় বোম মেরেছে তখন এই বেটা এবার একটু বেকায়দায় পড়বে। কারণ কাতার কিন্তু ইনসাইড মধ্যপ্রাচ্য সব থেকে সিভিলাইজড এরিয়া কিন্তু এখন কাতার, আমি বলি দুবাই এবং কাতার, এবং দে আর ভেরি মাচ রিচ সিভিলাইজড, এবং আমেরিকান লোক নিয়ে এখানে হিউজ। আর একটা হলো কাতারকে মধ্যপ্রাচ্যের আরেকখণ্ড ইউএসএ বলা যায়, আমি বলি। হ্যাঁ, মানে এটা এতটাই মানে মার্কিনাইজড কাতার। ফলে ও যখন ওইখানে বোম মারছে পাশেই কিন্তু আমেরিকান ইয়েটা ছিল, মানে আমেরিকার কিন্তু ওখানে বেজ আছে কিন্তু দোহায় সাইডেই। ওরা কিন্তু জানতো যে কাতারে বোমটা মারবে, বাট তারা এটা প্রিভেন্ট করে নাই। আর নেতানিয়াহু যাই করুক সেটা অ্যালাউড বাই ট্রাম্প। ওই কারণে সারা বিশ্ব নিন্দা করলো। ট্রাম্প যখন মানে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে বিভিন্ন দেশ, ব্রিটেন দিল, অস্ট্রেলিয়া দিল, ফ্রান্স দিল, ওই যে ঠিক এই মানে পিস অ্যাকর্ডের আগে যেটা দিল, তখন ট্রাম্প বললেন যে এই স্বীকৃতি দেওয়া মানে হলো যে সন্ত্রাসবাদী একটা সংগঠনকে স্বীকৃতি দেওয়া, অর্থাৎ হামাসকে স্বীকৃতি দেওয়া, এটা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া না। নেতানিয়াহু সেভাবে কথা বললেন, তারা একই সুরে কথা বলে। হঠাৎই লক্ষ্য করা গেল যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে
যে প্রেশারটা আসলো, মানে সমস্ত দেশ একেবারে আমেরিকা ছাড়া সমস্ত দেশ এর বিপক্ষে গেল, তো ফলে ফিলিস্তিনিদের পক্ষে গেল। যে 60,000 বা 70,000 লোককে হত্যা করার পর এই কথা বলার অধিকার নেই আজকের যুগে। তো এই প্রেক্ষিতটা সামনে রেখে মনে হয়েছে যে মধ্যপ্রাচ্যে হামাসে যারা পেট্রোনাইজ করে, কাতারও তার কিন্তু একটা, হামাসের বড় বড় নেতারা কিন্তু কাতারে থাকেন এবং কাতার খুব বড় একটা অর্থ হামাসকে ডোনেট করে, ইরান করে, কাতার করে, জর্ডান করে, মিশর করে। ফলে এই চারটেকে নিয়েই ওই মধ্যপ্রাচ্যে এই চারটেকে কিন্তু রাখছে। আর এবার কিন্তু আফ্রিকা খুব রিয়াক্ট করেছে, আফ্রিকার মুসলিম দেশগুলো, মানে মানে ওদের যে আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়নের মতো ওরা তখন আফ্রিকান ইউনিয়ন করেছে, যেটা অনেকদিন থেকেই অত ইফেক্টিভ না আমাদের চোখের সামনে, বাট এবার তারা ভয়েসটা খুব স্ট্রংলি দিতে পেরেছে। এখানে মালি, সেনেগাল, এই দেশগুলো, হ্যাঁ, যেসব আমরা আমি জানতাম না, হ্যাঁ, মালির উনি তো খুবই ভয়েস নিয়ে বলছেন। আর মালিতে তো অলরেডি একটি ইসলামিক দল, কিন্তু এটা জানা আছে কিনা, মালি কিন্তু মানে একটা ইসলামিক দল অলরেডি ক্ষমতায় কিন্তু এখন মালিতে, দুটো দেশে ওইখানে। সব মিলে বৈশ্বিক এই বিষয়ের সাথে যুক্ত হয়েছে হঠাৎ ফ্লোটিলার এইটা মুভমেন্টটা, একটা প্রেসার তৈরি করেছে নেতানিয়াহুর উপরে ভয়ানক ভাবে। কারণ হলো এইখানে কিন্তু কোনো মুসলিম দেশ নেই, ফ্লোটিলা কিন্তু পুরোটাই এসছে ইউরোপ থেকে, এবং প্রায় 40 থেকে 45টা দেশের নাগরিক কিন্তু ওইটাই আছে, এক্স পার্লামেন্টেরিয়ান, ইনক্লুডিং এক্স পার্লামেন্টেরিয়ান, এক্স মিনিস্টার। এর একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই প্রেসারটা নেতানিয়াহু সাহেব, মানে ট্রাম্প সাহেব বেশ কাজে লাগাইছেন নেতানিয়াহুর উপরে, যে এখন খুব বেশি সব বিষয়ে ডিসএগ্রি করার সুযোগ নেই, এইভাবে বোম মারা, এইভাবে হত্যা করা, মানে একটা জায়গায় তো থামতে হবে। আর ট্রাম্পকে পার্সোনালি আমার মনে হয়েছে যে সে হলো মোর পলিটিশিয়ান দেন দ্য ডিপ্লোম্যাট পার্সন, মানে সে খুব সোজাসাপটা কথা বলে, তাকে খারাপ বলা যাবে না। দেখবেন যে ওর কথাবার্তার মধ্যে কিন্তু ওই যে খুব ঘোর প্যাচ নেই, একদম ডিরেক্ট কথা বলে, একটা ডাইরেক্ট কথা। ও ওই পলিসিটাই এখানে নিয়েছে নেতানিয়াহু সাহেব, এবং হামাস এবং মধ্যপ্রাচ্যের ওই দেশগুলোকে সে বসাতে পেরেছে, এবং হামাসকে সে হুমকিটাও দিয়েছে উইদিন 2 days or 4 days হামাস যদি এটা না মানে এই 20 পয়েন্ট অ্যাকর্ড, তাহলে আমরা হামাসকে ধ্বংস করে দেবো। তাদের সেই ক্ষমতা আছে, পৃথিবীর কোথায় কোথায় এরা থাকে তারা জানে। অলরেডি বহু জায়গায় যেমন হুতিদের মেরেছে, হামাসেরও বহু জায়গায় বহু নেতা তো মারা গেছে, গুপ্ত হত্যাতে ইসরায়েল আজীবনই করে, তার মোসাদ আছে, তার ওই যে আইডিএফ আছে, এইসব বাহিনী, তার আরো নানান বাহিনী আছে। এই প্রেক্ষিতের মধ্যে দাঁড়িয়ে আমার মনে হয়েছে এটা চূড়ান্তভাবে মন্দের ভালো, চূড়ান্তভাবে। কিছুটা আশার আলো বলাই যেতে পারে, যদিও হয়তো এই অ্যাকর্ডের মধ্যে ফিলিস্তিনি জনগণ কিভাবে এর মধ্যে অংশগ্রহণ করবে, হ্যাঁ, সেই সব বিষয়ে দেখা যাবে যে ক্লারিটির হয়তো একটু অভাব আছে, যেটা নিয়ে হামাস একটু দ্বিধাদ্বন্দ্ব করছিল। দুটো বিষয়ে হামাস দ্বিধাদ্বন্দ্ব করেছে। এক হলো এখন এই অ্যাকর্ডে সাইন করার পর হামাস ওখানে যে পলিটিক্সটা হবে, ভবিষ্যতেও তো ওখানে পলিটিক্স আসবে, এখন হামাস ওই পলিটিক্সে অংশ নিতে পারবে কিনা, এইটা একটা হামাসের দারুণ। অ্যাকর্ডে লেখা আছে যে হামাস সদস্যরা নিরাপদে দেশ ত্যাগ করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে থাকতেও পারবে, তাতে কোনো সমস্যা নাই, অ্যাকর্ডে বলা আছে। মানে গুরুত্বপূর্ণ এরিয়াটা আমি বলছি, যে অ্যাকর্ডের একটা পয়েন্ট এটা বলা আছে। কিন্তু যে ইন্টারন্যাশনাল কমিটি গাজা শাসন করবে, এই যে ইন্টারিম গভর্নমেন্টের মতো আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যেটা হবে, সেখানে কিন্তু হামাসের প্রতিনিধি থাকবে না, না, প্যালেস্টিনিয়ানরা থাকবে বলা হয়েছে, কিন্তু প্যালেস্টিনিয়ানরা কিভাবে থাকবে সেই জায়গায় একটা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার আছে। একটা হতে পারে যে মাহমুদ আব্বাস যেহেতু পশ্চিম তীর শাসন করে, ওইখানে যে গভর্নমেন্ট আছে, বলা হয়েছে যে যারা খুব স্কলার, মানে প্যালেস্টিনিয়ান স্কলার, প্যালেস্টিনিয়ান একাডেমিশিয়ান, যারা খুব সিজনড পলিটিশিয়ান, তারা ওই প্রসেসের মধ্যে থাকতে পারবে। বাট যেহেতু টনি ব্লেয়ার এবং ইউএস প্রেসিডেন্ট, তারা এটা এক ধরনের হেডেড হবে, তো মুসলিম দেশগুলো খুব ছাড় দিয়েছে, যেটা যে তারা কিন্তু খুব একটা প্রেশার দেয় নাই মুসলিম দেশগুলো, আমি বলি তারা খুব একটা ছাড় দিয়েছে কেমন, যে তারা কিন্তু এই জিদটা করে নাই যে টনি ব্লেয়ারের জায়গায় তারা থাকতে চাই। কারণ হলো টনি ব্লেয়ার কিন্তু বুশ সাহেব যখন ইরাক আক্রমণ করেন, উনি কিন্তু তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, এবং উনি কিন্তু তখন ওটা সমর্থন দেন প্রথম, এবং উনি সৈন্য পাঠান, যুদ্ধ বিমান পাঠান, এর ফলে
পরবর্তীকালে কিন্তু টনি ব্লেয়ারকে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু ইরাক যুদ্ধ অবসানের পর কিন্তু সওয়াল জবাব বা এক ধরনের জুরি বোর্ডের সামনে এটা কিন্তু তার প্রশ্ন উত্তরের মুখোমুখি হতে হয়েছে যে আসলে ইরাক যুদ্ধে ব্রিটেনের এটা করার আদৌ দরকার ছিল কিনা। তো টনি ব্লেয়ার কিন্তু কিছুটা হলেও আমি বলবো যে মধ্যপন্থী মানুষ নেগোসিয়েটর হতে হলে যে চরিত্রের, টনি ব্লেয়ার কিন্তু সেই চরিত্রের না। টনি ব্লেয়ার একটু হলেও বায়াসড। তবে উনি প্রধানমন্ত্রীত্ব পদ যখন ওনার চলে গেল, তারপরে উনি ওনার যে ব্যক্তিগত জব, উনি জবলেস হয়ে গেলে উনি চাকরি চেয়েছিলেন যে আমার এখন চলবে কিভাবে, আমার মনে আছে। উনি কিন্তু ওই যে জাতিসংঘের আফ্রিকার উন্নয়ন যে কমিটি জাতিসংঘের, এটা কিন্তু হেডেড বাই টনি ব্লেয়ার। ও কিন্তু আফ্রিকা নিয়ে গত 10-15 বছর কাজ করেছে। তাহলে আফ্রিকাতে প্রচুর মুসলিম দেশ আছে, সো সে খুব ভালো, ওইটা খুব ভালো করতে পেরেছে। এই ব্যাকগ্রাউন্ডটা তার একটা পক্ষে গেছে এই কাজে ব্লেয়ারকে সামনে আনা। আর প্রবাবলি উনি ব্রিটিশ গভর্নমেন্টকে একটু ইনফ্লুয়েন্স করেছিলেন হয়তো ফিলিস্তিনিদের এই স্বীকৃতিটা দেওয়ার ক্ষেত্রে। এই যেটা ব্লেয়ারের আউট অফ ব্রিটেন কাজ করবার, জাতিসংঘের হয়ে কাজ করবার এক্সপেরিয়েন্স আছে। এখন তাদের যে আমি একটু বলি একেবারেই, এটা তো 29শে সেপ্টেম্বর, এটা খুব একটা মার্কড কিন্তু প্লেস যে 29শে সেপ্টেম্বর 2025 এই অ্যাকর্ডটা সাইন্ড হয় হোয়াইট হাউসে। কিন্তু তখন যে মানে এটা যে এগ্রিমেন্টটা যেটা হলো, সেখানে কিন্তু নেতানিয়াহু এবং ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব কিন্তু এই ঘোষণাটা দেন। মজার ব্যাপার হলো এই ধরনের এগ্রিমেন্টে দুই পক্ষই থাকে, কিন্তু সেখানে হামাসের কেউ নেই, এই কারণে যে হামাস একটি সন্ত্রাসবাদী সংগঠন, তারা তাকে স্বীকারই করে না, ফলে তাদের কাউকে ডাকে নাই। যাক, ওই অ্যাবসেন্সের পরেও নিশ্চয়ই ইন ফেভার অফ হামাস এখানে ভূমিকা নিয়েছে কিন্তু কাতার, জর্ডান আর ইজিপ্ট। এখানে লিড রোল প্লে করেছে ইজিপ্ট আর কাতার ইন ফেভার অফ হামাস। ইরানকে আসতে দেয় না, ইরানের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালো নাই। ইরান খুব বড় ডোনার হামাসের, এবং তাদেরকে যে ট্রেনিং করানো, অস্ত্র দেওয়া, এই অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। হামাসের অস্ত্র মূলত ইরানি দেয়। এ ধরনের এই প্রেক্ষিতটুকু না বললে যারা আমাদের লিচেনার, যারা আপনার এই চ্যানেলের লিচেনার হবে, তাদের এটা একটু বুঝতে অসুবিধা হবে। তো এখন এটা খুব একটা মন্দের ভালো যে 70,000 মানুষ মারা গেছে। ওই যে নাতাশা উদ্দিন যেটা বলছে যে উই ডিড নট স্টপ দ্য হলোকাস্ট, বলছে না যে উই ডিড নট স্টপ দ্য রুয়ান্ডা জেনোসাইড, উই ডিড নট স্টপ দ্য জেনোসাইড অফ সেব্রেনিৎসা, বলছেন ওদিন, বাট উই মাস্ট স্টপ দ্য গাজা জেনোসাইড। এই যে ওইটা বলছে সে জাতিসংঘে দাঁড়িয়ে, যেখানে ট্রাম্প সাহেবরা সবসময় ভেটো দিয়ে থাকে, এবং অসাধারণ বলছে। আপনি ওইটা এখানে কাট করে বসায় দেবেন যখন দেখবে। অনেকের এটা জানা দরকার যে নাতাশা স্লোভেনিয়ার প্রেসিডেন্ট, উনি মানবাধিকার কর্মী বই কি। তো সেটা খুব তাড়াতাড়ি ঘটনাগুলো ঘটলো, জাতিসংঘ ওই বক্তব্যগুলো হলো, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লোটিলা ভাসলো, এবং সাথে সাথে ট্রাম্প সাহেব মনে হলো যে তার পকেটেই বোধহয় এই গাজা প্ল্যান ছিল, এগ্রিমেন্ট প্ল্যান তার পকেটে, এবং গাজাকে উনি মূলত দুবাইয়ের মতো সাজাতে চাচ্ছেন, এরকম একটা প্ল্যান কিন্তু বলা হয়েছে। এই জন্য মানে দুবাই কথাটা বলে নাই, হ্যাঁ, এই জন্য 1 নম্বরে বলা হয়েছে গাজা উইল বি এ ডি-র্যাডিক্যালাইজড টেরর ফ্রি জোন। কথাটা খেয়াল করতে হবে। মানে র্যাডিক্যালাইজড মানে হামাসের মতো যারা র্যাডিক্যাল পলিটিক্স করে, এরকম পলিটিক্স ফ্রি জোন হবে গাজা ইন ফিউচার। এটা হ্যাঁ, এটা, এবং সেখানে এইভাবে বলা হয়েছে দ্যাট ডাজ নট পোজ এ থ্রেট টু ইটস নেইবার্স। মানে থ্রেট টু ইটস নেইবার্স বলা হয়েছে, নেইবার বলা হয় নাই। অর্থাৎ খেয়াল করতে হবে একটু। তারা বলছে যে গাজার এই হামাসের মতো সরকার, তারা শুধু ইসরায়েলের না, তারা মিশরের জন্য হুমকি হতে পারে, জর্ডানের হতে পারে, যেহেতু ওদের এই বর্ডারটা আছে, নেইবার্স। এটা সেকেন্ডে বলা হয়েছে গাজা উইল বি রিডেভেলপড ফর দ্য বেনিফিট অফ দ্য পিপুল অফ গাজা। খেয়াল করতে হবে সেকেন্ড পয়েন্ট, গাজা উইল বি রিডেভেলপড। এখন যে পরিমাণ এরিয়া উনি মানে নেতানিয়াহু বোম্বিং করে যে যতদূর গেছে, জমি অধিগ্রহণ করবে বলে, এবং ওদের যে আইডিএফ, ইসরায়েলের যে ডিফেন্স যে ফোর্স, তারা যতদূর গেল, এখন সেই এরিয়াতে এই যে ভঙ্গুর যে এরিয়া, যে আল জাজিরা আপনি পিকচার দিয়ে দিতে পারবেন এখানে, যে কি পরিমাণ এরিয়া, এই এরিয়াতে একটা বিগ ইকোনমিক জোন হবে।
এই এরিয়াতেই হবে। কেন্দ্র করে, সিপোর্টকে কেন্দ্র করে একটা প্ল্যান আছে। হ্যাঁ, কারণ হলো যে ফিলিস্তিনিরা ওখানে থাকলেও তাদের কিন্তু প্রতিদিন সকালে কাজ করতে যেতে হয় ইসরায়েলে। এটা অদ্ভুত ব্যাপার। তাদের নিজস্ব কোনো কাজ নেই। সো ইনসাইড মানে প্যালেস্টাইন যদি এরকম ইকোনমিক জোন করা যায়, ওরকম মানে ইন্টারন্যাশনাল লেভেলের নানান ধরনের কর্মকাণ্ড যেখানে আছে সেটা তৈরি করা যায়, সেইটা। এই জন্য এইটা ওই বলা হয়েছে, বলা হয়েছে যে এই সাফারিংস আর হতে দেওয়া যাবে না, সেটাও বলা হয়েছে ওই লাইনে, কিন্তু যে ফিলিস্তিনিদের সাফারিংস সেটা সো এনাফ, এরকম বলা হয়েছে এই সেন্টেন্সটাই। থার্ডে যেটা আছে যে দুই পক্ষই যখন তাদের এই হোস্টেজেসের যার থার্ড, ফোর্থ এবং ফিফথ এই তিনটে হোস্টেজ বিনিময় নিয়ে হয়েছে, এবং এখানে বলা হয়েছে যে 250 লাইফ সেন্টেন্স প্রিজনার্স আছে ইসরায়েলের হাতে, যেটা হলো ফিলিস্তিনিরা, ইনক্লুডিং প্রায় 2000 গাজানস ওখানে আটক করা আছে। এরা যখন ওই মানে বন্দি বিনিময় করার একটা কৌশলও তো আছে, হামাস যখন ওদের নিয়ে আসে তখন ইসরায়েল আক্রমণের পর ওদেরকেও আটক করে, যে নইলে তার বিনিময়টা হবে না। এবং এখন বলা হচ্ছে যে এই দুই পক্ষ যখন এইটা করবে এবং ইসরায়েল তাদের কাছে কিছু ডেড বডিও আছে গাজার এদের, সেগুলো তারা বিনিময় করবে এবং হামাসরাও সেই কাজটি করবে, এবং এই টোটাল কর্মকাণ্ডটি জাতিসংঘ এবং রেড ক্রিসেন্ট এই দুটো সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা 8 নম্বরে বলা আছে। হ্যাঁ, যে এন্ট্রি অফ ডিস্ট্রিবিউশন এন্ড এইড ইন দ্য গাজা স্ট্রিপ উইল প্রসিড উইদাউট ইন্টারফারেন্স from the two parties through the United Nations and its agencies and the Red Crescent। এবং সেখানে খুব স্পেসিফিক্যালি উল্লেখ করা হয়েছে যে অনেক ছোট ছোট মানবাধিকার সংগঠন আছে না, যে মুসলিম মানবাধিকার, মানে যেসব সংগঠন মুসলমানদের নিয়ে কাজ করে, যেসব সংগঠন হয়তো ইহুদিদের নিয়ে কাজ করে, মানে এখানে যদি ইহুদি কোশ্চেনটা আসছে না, ফিলিস্তিনিতে মুসলিমদের, সাপোজ মুসলিম এইড বলে একটা প্রতিষ্ঠান যেমন আমাদের ইউকেতে আছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন আছে, এখানে বলা হয়েছে যে না, যারা বায়াসড টাইপের কর্মকাণ্ড করে তারা না, এইখানে এই নেগোসিয়েশনের পর এখানে যা কিছু উন্নয়ন কর্মকাণ্ড হবে এটা জাতিসংঘ করবে আর রেড ক্রিসেন্ট করবে, এই দুটো অর্গানাইজেশনকে এটা দেওয়া হয়েছে। 9 নম্বরে এখন সেই মূল জিনিসটা এখন আমি বলি, যেটা জানার দরকার। হ্যাঁ, এইখানে আপনি একটু বলতেই পারেন যে এই পর্যন্ত আমাদের মেইন পয়েন্টটা কি, এইটা প্ল্যানটা কি, এটা আসলে জানা দরকার। হ্যাঁ, এইটা আপনিও এটা দেখতে পারেন যে মানে এইটা আমি একটা লিংক দিয়ে দেব, মানে আমি অলরেডি একটা প্রেজেন্টেশন করেছি এটার উপরে। আমার প্রেজেন্টেশন করলে হয় কি, শুধু পড়া না, দেখা যাবে যে এটার উপরে জিনিসটা খুব বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এখন একটা প্রশ্ন উঠতে পারে যে আসলে এটা দিয়ে দীর্ঘমেয়াদীতে মনে হচ্ছে যেটা আমি স্যার আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আসলে এই যে আপনার পিস এগ্রিমেন্টটা হলো বা অ্যাকর্ডটা হলো, এটাতে আসলে কি পিস ফিরে আসবে কিনা, বা যারা গাজার বাসিন্দা তাদের ভিতরে তো স্যার এই জিনিসটা আমরা লক্ষ্য করি যে তাদের শান্তির থেকে তারা চায় যে তাদের ল্যান্ডটা ফ্রিডম পাক, বা তাদের যে ইয়েটা আছে যে বাইরের যে ইসরায়েল যেভাবে অ্যাটাক করতেছে, তাদের ক্ষুধা জালে মরে যাচ্ছে, তারপরেও তাদের মেন হচ্ছে যে তারা গাজাটা আবার যেন ফ্রি হয়। তো এইটা হচ্ছে মেন পারপাস তাদের, বা তাদের আশা। তো এই মানে 20টা পয়েন্টের মধ্যে গত 2 বছরে যে যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধ হওয়ার পরে এখন আপনার এই প্রশ্নের রেসপন্স আমি বলছি, গত 2 বছর যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধ হওয়ার ফলে আইডিএফ মানে ইসরায়েলি ফোর্স, তারা যতদূর এই 70,000 মানুষকে হত্যা করার পর যতদূর এই গাজার ভেতরে ঢুকে গেছে, যতদূর পর্যন্ত, এইখানে স্পষ্ট সেই কথাটা বলা নেই যে আইডিএফ ফেরত চলে যাবে 2 বছরের সময়ে, যে 2 বছর আগে সীমানা তাদের যেখানে ছিল সেখানে, সেটা কিন্তু এই একটা জায়গা আনক্লিয়ার আছে। হ্যাঁ, এই লাইনটা ক্লিয়ার হলে খুব ভালো হতো, বাট এটা বলা আছে যে ইন্টারিম গভর্নমেন্ট হবে ওইখানে, যে ওটাকে ওরা গভর্নমেন্টও কিন্তু বলছে না, ধরে নেওয়া যায় এটা একটা ট্রানজিশনাল গভর্নেন্স, এবং সেই গভর্নেন্সের মধ্যে যারা থাকবেন আইডিএফ, এবং তারা প্রথমে যে কাজ করবেন, দুটো কাজ বলা আছে এখানে, ওখানে কিন্তু বোর্ড অফ পিস বলে একটা বোর্ডও হবে,
এবং দুটো কথা বলা আছে যে তারা ওইখানে ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে বসে এটা নির্ধারণ করবে যে আসলে রেশনালি কোন জায়গা পর্যন্ত আইডিএফ ব্যাক করবে, মানে ইসরায়েলের ওরা কতটা ব্যাক করে যাবে, সেটা হবে মানে বেসড অন দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যামাং দ্য মেম্বার্স অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট আর ট্রানজিশনাল, ওরা এটাকে ট্রানজিশনাল গভর্নমেন্ট বলছে। ট্রানজিশনাল গভর্নমেন্ট এই অর্থে বলছে যে আসলে গাজায় কতদিনে আরেকটা নির্বাচন হবে, কতদিনে আরেকটি দল আসবে, সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। কারণ এই কথাটা বলা হয়েছে যে স্বাধীনতা, রাষ্ট্র, এই বিষয়গুলোর ব্যাপারে মানে গাজার লোকদের, প্যালেস্টিনিয়ানদের এক ধরনের এডুকেশন দেওয়া হবে এবং তারা এখন যে ধরনের ক্ষোভ, দুঃখ এবং হতাশার ভেতরে আছে, এটা থেকে তাদেরকে, এই সাইকোলজিক্যাল ট্রমা থেকে তাদের বের করে আনার জন্য নানান রকমের পদক্ষেপ নেওয়া হবে এবং তাদের যে লোকজন এখনো আছেন তাদের একটা আস্থা তৈরির জায়গার জন্য মানে ওই গভর্নমেন্ট অনেক রকম ইনিশিয়েটিভ নেবে। দুটো ইনিশিয়েটিভ খুব বলা হয়েছে, কুইক একটা পুলিশ ফোর্স করা হবে, হ্যাঁ, এটা একটা পুলিশ ফোর্স করা হবে, আইএসএফ নাম দেওয়া হয়েছে তাদের, এদের নাম আইডিএফ, আর ওদের নাম দেওয়া হয়েছে আইএসএফ, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স। এখন এই স্টেবিলাইজেশন ফোর্সে, হ্যাঁ, এটা কিন্তু উল্লেখ আছে, এটা 15 নম্বর পয়েন্ট আছে, এটা উল্লেখ আছে স্টেবিলাইজেশন ফোর্সে যে এর মধ্যে আরব পুলিশ থাকবে। এটা একটা পুলিশ বাহিনী। স্টেবিলাইজেশন ফোর্স কিন্তু কোনো সামরিক বাহিনী না, এটা খেয়াল করতে হবে। দিস ইজ নট দ্য ডিফেন্স ফোর্স, এটা পিস মেকিং ফোর্স, পুলিশ বাহিনী। এবং এই পুলিশ বাহিনী ফিলিস্তিনিদের পুলিশ বাহিনী তৈরি করবে এবং তাদের ট্রেন আপ করবে, ঠিক আছে? এবং অফকোর্স এই পুলিশ বাহিনীতে যারা হামাসের সাথে সম্পৃক্ত, যাদের হামাসের গন্ধ গায়ে আছে, সেই ধরনের কোনো লোক ভবিষ্যতে থাকবে না। ওই বিষয়গুলো এনশিওর করে এই পুলিশ বাহিনীর কাজ হবে যে ফিলিস্তিনিদের মধ্যে এই ধরনের একটা পিস কিপিং ফোর্স তৈরি করে যারা ইন্টারনালি সেটা কাজ করাতে পারবে। কিন্তু তারা কোনো সামরিক বাহিনী, ভারী অস্ত্র, তারা ক্যান্টনমেন্ট করা, এইসব বিষয়ের মতো বিষয়ে এখনই যাবে না। এই জন্য কিন্তু এই প্ল্যানটাকে বলা হয়েছে যে ফার্স্ট ফেজ। এটা আসলে যে পরিমাণ মিস আন্ডারস্ট্যান্ডিং দুই দেশের মধ্যে হয়েছে, মানে এটা নো ডাউট, এটা তো রাতারাতি ওইভাবে তৈরি করার সুযোগ নেই। কারণ আমি বিবিসি দেখছিলাম, তো বিবিসির সাংবাদিক একজনকে একটা প্রশ্ন করলো, মানে উনি আবার আফ্রিকায় যখন নেলসন ম্যান্ডেলা জেলে ছিলেন, জেল থেকে বের হয়েছেন, তখন আফ্রিকার যে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ যারা, তারা তো খুব ভয় পেয়ে গেছিল যে নিগ্রোরা তাদের হত্যা করবে। তো ওই পিস নেগোসিয়েশন উনি ছিলেন, ওকে আনছে এই যে বিবিসি না, আল জাজিরা। তো আল জাজিরা উনি প্রশ্ন করছিলেন তাকে যে আসলে আপনি তো এরকম পিস নেগোসিয়েশনে ছিলেন, তো এখানে কি হওয়া উচিত? তো উনি বলছিলেন যে এখানে একটা বিষয়ের একটু ঘাটতি হয়েছে, সেটা হলো আমি যখন 80-র দশকে আমার খেয়াল আছে যে নর্থ আয়ারল্যান্ডে একটা স্বাধীনতা মুভমেন্ট হয়, কিন্তু শেষমেশ সেই স্বাধীনতা মুভমেন্টটা তামিলদের মতো অবস্থায় পৌঁছে যায়, শ্রীলঙ্কা তামিলদের মতো, মানে এটা সাকসেস হয় না। কিন্তু পিস নেগোসিয়েশনে কিন্তু তারা তখন বসছিল, এটা ওই যে হামাসরা যেটা এখানে বসে নাই। উনি বললেন যে এই একটা ত্রুটি, আর হলো তাদেরকে মেইন স্ট্রিম পলিটিক্স করার সুযোগ দিতে হবে। এটা আয়ারল্যান্ডেও ছিল, এটা নেলসন ম্যান্ডেলার এই দলেরও ছিল। নেলসন ম্যান্ডেলার খুব ভালো একটা তথ্য আমি দেই আপনার মধ্য দিয়ে, আমাদের এই দর্শক শ্রোতাদের যারা এটা শুনতে চাইবে। নেলসন ম্যান্ডেলার দলটাকে এএনসি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, উনি যখন কারাগারে, এবং এইটা যিনি আসলে কিন্তু উনি তো 27 বছর কারাগারে, মানুষ কিন্তু ম্যান্ডেলার কথা বলে, কিন্তু আমি মনে করি ম্যান্ডেলার মধ্যে আরেকজন মহান নেতা আছেন, কিন্তু উনার অ্যাবসেন্সে যিনি এই দলটা চালাইছিলেন 27 বছর, কিন্তু তিনি চালাইছেন এই দলটা। উনি আসার পর তো উনি এই পদে বসেন। তো সেই ভদ্রলোক, মানে তার ঘনিষ্ঠ বন্ধু, তারা দীর্ঘদিন সংগ্রাম আন্দোলনের মানুষ। কিন্তু যখন আসার পরে ডি ক্লার্কের সাথে, যে হোয়াইট প্রেসিডেন্ট ছিল তখন, হোয়াইট স্কিন, সে যখন এই সুযোগ দেয় ম্যান্ডেলাকে মুক্ত করে, ম্যান্ডেলা ফেরত আসলো, তখন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা ভয় পেয়েছিল যে আমাদের সব হত্যা করবে।
কিন্তু উনি তো এসে ওই যে পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, উনি তো একটা কমিটি করেছিলেন মিস্টার ম্যান্ডেলা, যে না মানে একটা ভুল হয়েছে আর একটা ভুল করা যাবে না। সেই পিস অ্যান্ড রিকনসিলিয়েশন যেটা করেছিলেন, সেইখানে এই নেগোসিয়েটর ছিল। উনি বলছেন যে ওইখানে কিন্তু এএনসি কে ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে এটাকে ইয়ে করে, রিকগনিশন দেয় যখন ম্যান্ডেলা জেলে। মানে ইউরোপীয় ইউনিয়নের একটা কর্মকাণ্ড আমাকে অবাক করেছে, এএনসি কে তারা কিন্তু সন্ত্রাসবাদী সংগঠন নিয়ে করেছিল। ম্যান্ডেলা যখন মুক্ত হয় তখন এটা কিন্তু তারা উইথড্র করে, এটাকে তো তখন আর সন্ত্রাসবাদী সংগঠন বলার সুযোগ নেই, কারণ ফ্লোটিলার মতো সারা পৃথিবীর লোক তখন ম্যান্ডেলাকে নিয়ে কিন্তু গান গেয়েছে। হ্যাঁ, উই শ্যাল ওভারকাম, সেই বিখ্যাত গান, আমরা তখন ইউনিভার্সিটিতে। সো নেলসন ম্যান্ডেলার নিয়ে একটা গানই আছে কিন্তু সেই ইয়েটা, এবং তখন সারা পৃথিবীতে যেসব জায়গায় স্বৈর শাসক ছিল তারা কিন্তু ওই মুভমেন্ট দ্বারা দারুণ অনুপ্রাণিত হয়। তো ওইখানে এএনসি কে কিন্তু মেইন স্ট্রিমিং মানে পলিটিক্স করার সুযোগ দেওয়া হয়, যেটা এখন ম্যান্ডেলা সাহেব ওই তো নিজেই প্রেসিডেন্ট হলেন, তার দল ভোটে জিতলো, এখনো এএনসি শাসন করে আফ্রিকা, তো বহুদলীয় গণতন্ত্র সেখানে আছে। এইখানে হামাসকে ওইটা দেওয়া হচ্ছে না। তো তখন যিনি উপস্থাপক তিনি প্রশ্ন করছেন যে আজকের যে ৭০,০০০ মানুষ মারা গেল এবং যে ধ্বংসযজ্ঞ, এই যে ছোট ছোট বাচ্চা যারা মানুষ হচ্ছে তারা তো এই রিভেঞ্জ ভুলবে না। ও যখন ১৫ বছরে পরে যাবে, ১৬ বছরে যাবে, ১৮ বছরে যাবে, মানে এই ট্রমাটাইজড সিচুয়েশন তো সচক্ষে দেখলো, এটা থেকে ওকে কি করে বের করা যাবে? ফলে এটা কিন্তু একটা প্রসেসেরও ব্যাপার। যাদের হয়তো বয়স হয়েছে তারা যত সহজে মেনে নেবে, যারা খুব ছোট এখন বড় হচ্ছে তাদের এটা খুব সহজে, কারণ এটা দেখেছে তার পুরো ফ্যামিলি নেই, সে একা রাস্তায় ঘুমাচ্ছে, তার খাবার নেই, এবং এখানে হাঙ্গারকে একটা ওয়েপন হিসেবে ব্যবহার করা হয়েছে। তো সব মিলিয়ে উনি বললেন যে খুব ভালো হতো যদি এই পিস প্রসেসের মধ্যে হামাস মেইন স্ট্রিমিং পলিটিক্স করতে পারবে আফটার ফুল ডিলিং অফ দিস এগ্রিমেন্ট, সেটা হলে ভালো হতো থাকলে। তো যাক, সেই সংখ্যা থাকার পরেও আমার এটা পড়ে এটা ওটা দেখে মনে হয়েছে যে ইসরায়েলের যে পরিমাণ সামরিক শক্তি আছে এটা পৃথিবীর অনেক বড় দেশেরও নাই, তার কাছে যে ধরনের ম্যাসিভ ওয়েপন্স আছে, তো সে পুরো গাজাই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তখন সব মানুষ সবাই মারা যাবে, নইলে সবাই পালিয়ে জর্ডানে যাবে আর ইজিপ্টে যাবে। আরবরাও আবার ফিলিস্তিনিদের খুব ভালোভাবে দেখে না, নেয় না, কারণ অনেক ফিলিস্তিনি এইসব দেশে আছে, আর জর্ডান নিতেই চায় না ফিলিস্তিনিদের। কারণ হয় কি, একটা মাইগ্রেটেড সোসাইটি আসলে ইন্টারনালি নিজেদের সোসাইটির সাথে তাদের অনেক রকমের মানে রিলেশনশিপ তৈরি হয়, যার মধ্যে কিছু নেগেটিভ বিষয় আসে। এই জন্য জর্ডান খুব ভালোভাবে আর মাইগ্রেটেড ফিলিস্তিনি নিতে চায় না। ফলে সব মিলিয়ে যেটা হয়েছে সেটা এক ধরনের, আমি বলবো যে দৃশ্য তো মনে হয় যে আমেরিকা যদি তার পজিশন থেকে ফেরত না আসে। আর ট্রাম্প সাহেব বোধহয় খুব তাড়াতাড়ি করেছিলেন, 10ই অক্টোবর নোবেল পিস প্রাইজ সবসময় ঘোষণা হয়, উনি ওনার জামাইকে ফ্লাই করালেন লন্ডনে, উনিও দৌড়ে চলে গেলেন। কিন্তু আমার খেয়াল ছিল যে 10 তারিখে পিস প্রাইজ হবে, ও হয়তো চাচ্ছে যে 10 তারিখের আগে এটা ওকে হয়ে যাক। আমি তো একজন বন্ধু বান্ধবকে বললাম যে পাগল তো ছুটছে, কিন্তু আমি তো মানে নোবেল পিস প্রাইজের জন্য নোবেল ওই যে ওদের যে ওয়েবসাইট, সেখানে তো আমি 10 জনের নাম অলরেডি দেখছি, নাম তো ওদের 1 বছর আগে ঠিক হয়ে যায়। এবং এখানে 1 নম্বরের নাম ছিল কিন্তু সিরিয়ার এক মহিলার, 1 নম্বরের নাম ছিল। আমি দেখছি যে 1 নম্বরে রয়েছে সিরিয়ান এক মহিলা, 2 নম্বরে হয়তো যিনি পেলেন এই যে ভেনেজুয়েলার উনি, এরকম নাম রয়েছে 3 জন 4 জনের, তার মধ্যে 1 নম্বরে সিরিয়ার এক মুসলিম মহিলা। হ্যাঁ, এবার হবে না। এখন যদি এই পিস অ্যাকর্ড, ওই যে আইজাক রবিন আর বিল ক্লিন্টন ওরা পেয়েছিল ওই যে ওই সময় ওই ট্রিটি করার ফলে, আইজাক রাবিন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন, আইজাক রাবিন, তাই সেটা এটা হতে পারে আগামী বছর, মানে বছর আর হবে না। কিন্তু ট্রাম্প সাহেব এটা দ্বারাও সে খুব একটা ইনফ্লুয়েন্সড হয়েছে আর কি, সে কুইক এটা করতে চেয়েছে, ওই জন্য তার একটু ক্ষোভ আছে যে আমি পেলাম না কেন। অনেকটা স্যার ক্লিয়ার পিকচার মানুষের কাছে, এই জন্য আসলে যদিও ইসরায়েল হামলা করছে, বাট আমেরিকার অবস্থানটা সম্পর্কে সবাই মোটামুটি বুঝতে পেরেছে, এই জন্য একটা বিষয়। আর আমার স্যার আরেকটা প্রশ্ন ছিল যে এই যে পিস অ্যাকর্ডটা হচ্ছে, এখানে আপনার গাজার যে পিপল যারা এক্সিস্টিং আছে, আপনি অলরেডি শেয়ার করেছেন, তো তাদের আসলে এটা মেনে নেওয়া বা না মেনে নেওয়া, বা তাদের এটা সম্পর্কে কি মতামত হতে পারে? যেহেতু না, তারা খুবই মানে আপাতত আমরা দেখেছি আসলে জীবনের থেকে প্রিয় তো কিছু নেই, সহজ কথা বলি, এবং জীবনের পরে হয়তো স্বাধীনতা।
এখন জীবন বেঁচে থাকলে কখনো না কখনো রিভেঞ্জ হোক, অ্যাভেঞ্জ হোক, অথবা নতুন কোনো কৌশল হোক তারা নিতে পারবে। ফলে যারা ম্যাচুরড মানুষ তারা মনে করেছে, এবং আমরা বিবিসি, সিএনএন, আল জাজিরার মধ্যে দিয়ে দেখেছি যে তারা ভীষণভাবে খুশি এবং তারা নাচছে, আনন্দ করছে, রাস্তায় পানি ছিটাচ্ছে। এটা তেল আবিবেও ঘটছে, এটা অ্যাজ ওয়েল অ্যাজ এই উচ্ছ্বাসটা বেশি হয়েছে কিন্তু গাজাতে, এই উচ্ছ্বাসটা বেশি হয়েছে আজানের মাধ্যমে এটা ইয়ে করা হয়েছে। হ্যাঁ, তো এটা বললাম তো, এখন তাদের তো বেঁচে থাকা, তাদের কোনো ঘর নেই, বাড়ি নেই, উন্মুক্ত আকাশের নিচে থাকা, খাবার নেই, এবং যেহেতু সমস্ত চ্যানেলিং ওয়েগুলো হলো ইসরায়েল বাই কন্ট্রোল বাই ইসরায়েল টু গাজা, যে কারণে ফ্লুটিলাও পৌঁছাতে পারলো না। তো ফলে এক অদ্ভুত একটা টেরিটরি যার চারিদিকেই ইসরায়েল আছে, হ্যাঁ, ফলে এটা খুব টাফ এবং টাফেস্ট ব্যাপার। এই জন্য হোপ ফর ফিউচার গাজা এরকম প্ল্যান দিয়েছে, এবং এমন হতে পারে যে ভবিষ্যতে এটা একটা মিনি দুবাইয়ের মতো হবে, যে পৃথিবীর বড় বড় লগ্নিকাররা, ইউরোপিয়ান লগ্নিকার, আমেরিকান লগ্নিকার, তাদেরকে এখানে ঢাকা। আর ইনসাইড আমেরিকা কিন্তু প্রচুর প্রতিবাদ হয়েছে, এবং আমি দেখছি স্যার, হ্যাঁ, গত পরশুদিন আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখেছি। আসলে আমেরিকাতে 8 লাখের মতো ইহুদি আছে, হ্যাঁ, 7.5 মিলিয়ন। তো 8 লাখের মতো ইহুদি আছে। তো ওখানে একটা জরিপ হয়েছে, তার 61% বলেছে যে এই অ্যাকর্ডে তারা খুশি, এবং তারা নেতানিয়াহুর এই আচরণ তারা সাপোর্ট করে না। 61%, তো এটা কম না, মানে আমেরিকার ইহুদিরাই তো ইসরায়েল চালায়। হ্যাঁ, এবং আজকে দেখলাম যেমন আইপ্যাকের সাথে ডেমোক্র্যাটরা তাদের সম্পর্ক উইথড্র করেছে। আইপ্যাকের সাথে আইপ্যাক নেতানিয়াহুর খুব বড় ফান্ডিং, মানে ডিরেক্ট ফান্ডিং করে নেতানিয়াহুকে আইপ্যাক। ফলে আজকে দেখলাম যে মানে ইভেন রিপাবলিকানরাও, আমেরিকান পলিটিক্স আইপ্যাক মুক্ত হতে যাচ্ছে এমন বলা হয়েছে। ফলে আইপ্যাক নিজেও খুব একটা মানে মানে চ্যানেলগুলো অনেকটা উইক হয়ে যাবে হয়তো। তো সব মিলিয়ে গাজায় ইজিপ্টের খুব বড় সুযোগ রাখা হয়েছে গাজাতে ডিরেক্ট কাজ করার, ইজিপ্টের ইন ফেভার অফ মানে আরব ওয়ার্ল্ড। কারণ আমরা জানি যে যখন দোহাই অ্যাটাকের পরপরই কিন্তু আরব লীগ, যেটা তারা কিন্তু বসছিল, মনে আছে কিনা? আরব লীগ বসাটা মানে এত ইতিবাচক হয়েছে কূটনৈতিকভাবে। আরব লীগের ওই মিটিং হতে হতেই কিন্তু জাতিসংঘের সাধারণ অ্যাসেম্বলিটা ছিল, খুব লিঙ্ক ছিল। আরব লীগ সব মুসলিম দেশ, ওখানে প্রায় এই যে 40-50টা দেশ ইনক্লুডিং ইন্দোনেশিয়া পর্যন্ত ওখানে গেছিল। হ্যাঁ, বাংলাদেশ বোধহয় ডেলিগেট পাঠায় নাই, আর সবাই গেছিল। তারপরে ওইখান থেকে জাতিসংঘ, সব মিলিয়ে দুইটা। এবং যাই হোক, ট্রাম্প সাহেব যেটা দিয়েছেন, এমনি এখানে অনেক কিছুই আছে যেটা মানে এ পর্যন্ত মনে হয়েছে যে দুই পক্ষেরই কারো হয়তো ওইভাবে পরাজয় হয় নাই। যদি ফিলিস্তিনি না বলে শুধু হামাসকে বলা হয়, যুদ্ধটা থামছে আর কি। হ্যাঁ, হামাস শব্দটি বললে সেটা হলো, হামাস যেহেতু টেরোরাইজড অর্গানাইজেশন, এটা লিপিবদ্ধ হয়ে গেছে, ফলে একে টেনে তোলা খুব কঠিন। এই টেরোরাইজড মানে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে যখন তামিলরা লিপিবদ্ধ হয়, তারপরে কিন্তু তামিল ইলাম, যেটা এলটিটি, প্রভাকরণও মারা যায়, ওই আন্দোলনও তখন কিন্তু বন্ধ হয়ে যায়। বিশ্বময় জাতিসংঘের এই ধরনের একটা সনদ আছে। যাই হোক, তো এখন উনার এই বিষয়গুলোর মধ্যে এই আছে, কর্মসংস্থানের জন্য অনেক কথা বলা আছে, ইকোনমিক জোন করার কথা বলা আছে, এবং এটাকে খুব আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থা করা হবে সেই কথাও কিন্তু বলা আছে। আমরা দেখেছি, এটা আমরা যখন ভিডিওটা আমরা প্রকাশ করব তখন এগুলো শেয়ার করে দেব। আর 18 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটাও বলে দিই। আমাদের দেশে এই শব্দটা খুব বেশি প্রচলিত না, মানুষজন এটা খুব জানে না। ইন্টারফেইথ ডায়ালগ। ইন্টারফেইথ ডায়ালগ হলো বহু ধর্মের মানুষের মধ্যে যে ফোরাম, বহু ধর্মের মানুষের জন্য যে ফোরাম, ইন্টারফেইথ ডায়ালগ। অর্থাৎ জিউজ এবং প্যালেস্টিনিয়ান যে নিউ জেনারেশন, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরির জন্য একটা ইন্টারফেইথ ডায়ালগ প্রসেস ওখানে রাখা হবে, যে ডায়ালগ প্রসেসকে ইনিশিয়েট করা হবে, যে ডায়ালগ প্রসেসকে এস্টাবলিশ করার চেষ্টা করা হবে, যার মধ্যে এই যে ইসরায়েল আর প্যালেস্টিনিয়ান তাদের যে সাবেকি যে মাইন্ডসেট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা তাদের যে সাবেকি মাইন্ডসেট এবং যে ন্যারেটিভস আছে, সেখান থেকে তাদেরকে মানে অবিশ্বাস বলে যে শব্দটি আছে,
অবিশ্বাস থেকে বের করে তাদেরকে একটা বিশ্বাসের জায়গায় নিয়ে আসা, নেক্সট জেনারেশন। মানে এখন থেকে সেটা শুরু করতে হবে। ওই জন্য তারা 18 নম্বর পয়েন্টে এটার উপরে খুব জোরই দিয়েছে, কিন্তু যে ইন্টারফেথ ডায়ালগ খুব ইম্পর্টেন্ট বিটুইন ইসরায়েল অ্যান্ড প্যালেস্টিনিয়ান কমন পিপল। দিস ইজ নট দ্য পলিটিশিয়ান। কমন পিপলদের মধ্যে যে আমরা বলি না যে একটা ফ্রেন্ডশিপ হওয়া দরকার, তাদের মধ্যে কমিউনিকেশন হওয়া দরকার। রাজায় রাজায় কি করে সেটা এক জিনিস, কিন্তু মাস পিপুলের মধ্যে এই সংযোগ মানে পিস কিপিং এবং পিস এস্টাবলিশমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। আর একদম 20 নম্বর মানে 20 নম্বরটা বলে এমনি আমি মানে পয়েন্টগুলো শেষ করি। 20 নম্বরটা বলে, The United States will establish a dialogue between Israel and the Palestinians to agree on a political horizon for peaceful and prosperous coexistence. মানে নেক্সট যে ধাপের দিকে যাবে এটা জাতিসংঘ এই হ্যাঁ মানে, এবং বিশেষ করে আমেরিকা এই দায়িত্বটা পালন করার জন্য আমেরিকাকে ইয়ে করা হচ্ছে যে ইসরায়েল এবং প্যালেস্টিনিয়ানদের মধ্যে একটা ওইরকম সম্পর্ক তৈরি করা যে তারা উভয়কেই স্বীকৃতি দেবে এবং পাশাপাশি তারা থাকবে। কিন্তু এটা মানে এক ধরনের দ্বিরাষ্ট্র কথাটা কখনই প্যালেস্টিনিয়ান স্টেট বলা হয় না এখানে, কিন্তু কোথাও প্যালেস্টিনিয়ান স্টেট শব্দটা ব্যবহার করা হয় নাই। হয়তো এটা তো ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজে সেই বিষয়গুলো আসতে পারে। এখনো এটা একটা টেরিটরি হিসেবেই হয়তো ট্রিটেড হবে। হ্যাঁ, পুরো এই যে 20টা পয়েন্টে। স্যার আমরা তাহলে মোটামুটি আপনার কাছ থেকে আশাবাদী হওয়া যেতে পারে, এটা নো ডাউট, কারণ কোথাও না কোথাও তো থামতে হবে এই দুটো দেশের। মানে যে পর্যায়ে চলে গেছে এটা আসলে মেনে নেওয়ার মতো ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত মানুষ হত্যা হয় নাই যত মানুষ গত 2 বছরে যত মানুষকে হত্যা করা হয়েছে। স্যার তো ধন্যবাদ আপনাকে আজকে মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং যে 20টা পয়েন্টে আপনি যে সংক্ষিপ্তভাবে যে আলোচনাটা করছেন আমরা অনেক কিছু এখান থেকে জানতে পারলাম। তো আমরা আবার পরবর্তী সেশনে স্যার একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা ওই যে মানে যারা আমাদের ভিউয়ার তাদেরকে আমার একটা অ্যাডভাইস আমার করার, সেটা হলো যে জি স্যার, মানে এই যে সো কল্ড সোশ্যাল মিডিয়া এসবে কমেন্ট পড়া, এগুলোই কারা কি লিখলো সেগুলো রেসপন্স করা, এইটা খুব একটা বুদ্ধিমানের কাজ না। মানে যারা ক্যাপাবল, অন্তত ইংরেজি পড়তে ক্যাপাবল, এখন ইংরেজি ট্রান্সলেশন দিলে বাংলা হয়ে যায়, তারা অনলাইনে গেলে কিন্তু এখনই কেউ অনলাইনে গেলে এই 20টা পয়েন্ট পেয়ে যাবে, এই অ্যাকর্ড পেয়ে যাবে, কিন্তু সে এই 20টা পয়েন্ট সে পেয়ে যাবে। তো সো এইটা খুব ইম্পর্টেন্ট যে মূল নথিটা দেখা। আমি এটা আপনাকে একটু আমি বলবো যে যখনই যে বিষয়ে আলোচনা হবে সেখানে বইয়ের রেফারেন্স থাকবে, সেখানে আপনারাও চেষ্টা করবেন যে মূল নথি বলা, যে এখানে এই বলা হয়েছে, এবং এখান থেকে আমরা কোনো কনক্লুশন, আমি কোনো কনক্লুশনে না যে যারা শুনছে তারা একটা কনক্লুশন ড্র করতে পারে। হ্যাঁ, তারপরে যেহেতু আমরা ডায়ালগ করছি, তো বলে অ্যাজ এ অ্যানালিস্ট আমার একটা ধারণা যে এটা মানে একটা পিস পথ হয়ে তৈরি করেছে যেখানে এটা ছিলই না, এবং নেতানিয়াহু তো অসম্ভব কট্টর, সে তো কারো কোনো কথা শোনে না। মানে যে এত বড় প্রেশার তার উপরে এসেছে। আজকে তো মন্ত্রিসভায় পাশ হয়েছে, জানো কিনা? আজকে কিন্তু ওদের পার্লামেন্টের নাম তো নেসেট, এই যে ইসরায়েলি পার্লামেন্টকে ওর নাম হলো নেসেট। আজকে এই ফার্স্ট ফেজ 20 পয়েন্ট আজকে কিন্তু ইসরায়েল পার্লামেন্ট আজকে এটাকে অনুমোদন দিয়েছে, কারণ ইসরায়েলি পার্লামেন্টে কিন্তু দক্ষিণপন্থীরা আছে, তারা এটা রাজি হচ্ছিল না। নেতানিয়াহু তাদের শেষমেশ রাজি করতে পেরেছে, তো আজকে পার্লামেন্টে পাস হয়েছে। তার মানে এটা এখন ইফেক্টিভলি এটা অ্যাকশনে যাবে, এটা পিস প্রসেসের জন্য। আমার মনে হয়েছে নেলসন ম্যান্ডেলার পরে পিস প্রসেসে ওয়ার্ল্ডে এটা তারপরে মানে আপনাদের জেনারেশন যেহেতু ম্যান্ডেলার পিস প্রসেস দেখেন নাই, এটা দেখলেন, এবং এইটা একটা ইম্প্যাক্ট ইউক্রেন রাশিয়ার উপরে ফেলতে পারে। ইট মে বি এক্সাম্পল ফর দ্যাট। সো ইটস a good step or initiative. এটা আপনারাও দেখলেন, নতুনরা দেখলো যে এরকম হত্যাযজ্ঞের মধ্যে টেবিল বসে অনেক কিছু করা যায়, এটাও তো শিখতে হবে। আর খুব ইমোশনাল যারা তারা মানে এইগুলো নিতে পারবে না। আর শুড বি কুল, শুড বি কাম। কারণ ডিপ্লোমেসিতে একটা কথা বলাই হয়, আপনি যত টাইম কিল করবেন, হ্যাঁ,
প্রসেসটা তত কিন্তু কাজ করবে। এখানে কিন্তু খুব ইনস্ট্যান্টলি কোনো কিছু করার সুযোগ থাকে না। সো থ্যাংক ইউ হাসান। হ্যাঁ হাসান, থ্যাংক ইউ। জন্য আজকে আমরা এই পর্যন্তই প্রোগ্রামটা শেষ করছি। পরবর্তী আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবার একত্রিত হব। সমস্ত দর্শক যারা আজকে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।